ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, আদব স্যার। জি স্যার। ওকে। আদাব। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। আমাদের সিলেবাসে আছে পেয়ার অফ স্ট্রেট লাইন, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। আমরা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট আগে পড়বো আর কি, ঠিক আছে? ওকে। জি স্যার। তাহলে দেখো, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট তিন ধরনের হতে পারে। মনে করো স্থানাঙ্কের রূপান্তর তিন ধরনের। কিভাবে? এটা হচ্ছে তোমার, আমি যে কোনো চিত্র আঁকার জন্য প্রথমে যে অক্ষটা নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ নিলাম, ঠিক আছে? ওকে। এখন মূল বিন্দুকে আমি পরিবর্তন করে আরেক দিকে নিব, কিন্তু দিক ঠিক রাখবো। তার মানে কি, এক্স অক্ষটা এক্স অক্ষের প্যারালাল হবে, ওয়াই অক্ষটা ওয়াই অক্ষের প্যারালাল হবে, কিন্তু নতুন মূল বিন্দু রাখবো। এটা এক ধরনের রূপান্তর। ওকে। এটাকে বলা হয় অক্ষের দিক ঠিক রেখে মূল বিন্দুর স্থানান্তর। এটাকে বলা হয় অক্ষের দিক পরিবর্তন না দিক করে ঠিক রেখে মূল মূলবিন্দু বিন্দু স্থানান্তর। স্থানান্তর। ওকে, বোঝা গেছে? আরেকটা হচ্ছে, ধরো তোমার জি কাছে এই স্যার। অক্ষ আছে। অক্ষ এক্স অক্ষকে আমি একটা নির্দিষ্ট কোণে রোটেট করলাম, আবর্তন করলাম, কিন্তু মূল বিন্দু তার জায়গায় থাকে। তাহলে এক্স অক্ষ আবর্তন হওয়ার সাথে সাথে ওয়াই অক্ষেরও আবর্তন হবে, নাকি হবে না? হবে। জি স্যার হবে। ওয়াই অক্ষের আবর্তন হবে। এটাকে জি স্যার। হচ্ছে মূল বিন্দুকে ঠিক রেখে অক্ষের আবর্তন বা ঘূর্ণন বলা হয়ে থাকে, ঠিক আছে? জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ। ওকে। তাহলে জি এখানে কি স্যার। হবে, মূল বিন্দু ঠিক থাকবে কিন্তু অক্ষের পরিবর্তন হবে। আরেকটা হচ্ছে কি, একসাথে দুইটা। প্রথমে স্থানান্তর করব, এরপরে চেঞ্জ করে দিব। মনে করো এইভাবে প্রথমে অক্ষটা রাখলাম, ঠিক আছে? তাহলে প্রথমে দিকের পরিবর্তন করলাম না, জাস্ট স্থানান্তর করলাম। করার পর আবার দিকের পরিবর্তন করলাম, তাহলে ফাইনালি অক্ষটা আসবে এইভাবে, নতুন অক্ষ। তাহলে এখানে প্রথমে স্থানান্তর, তারপরে আবর্তন। স্থানান্তর এবং আবর্তন তিন ধরনের তিন ধরনের স্থানান্তর পাওয়া যায়, রূপান্তর পাওয়া যায় স্থানাঙ্কে। তাহলে এখন দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। যদি কোনো স্থানাঙ্কের রূপান্তরে মূল বিন্দু অপরিবর্তিত থাকে এবং বিন্দুর অবস্থান পরিবর্তিত হয়, তাহলে এটা কি সিচুয়েশন দুই না? সিচুয়েশন দুই কি মূল বিন্দু ঠিক ছিল, কিন্তু বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন হয়, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে আবর্তন বা ঘূর্ণন বলা হবে। বুঝছি, বুঝছি। জি স্যার। ওকে। জি স্যার। নিচের কোন রূপান্তরটি মূলবিন্দু অপরিবর্তিত রাখে কিন্তু স্থানাঙ্ক অক্ষগুলোর অভিভাবক পরিবর্তন হয়? অবশ্যই এটা ঘূর্ণন হবে, ঠিক আছে? সেম প্রশ্ন কিন্তু একটু চেঞ্জ করে দিছে আর কি। যদি কোনো রূপান্তর ম্যাট্রিক্স মূল বিন্দু অপরিবর্তিত রাখে, ভেক্টর গুলোর মধ্যবর্তী কোণ অপরিবর্তিত রাখে, তবে এটি কোন ধরনের রূপান্তর হবে? বলো তো। দেখো, আমার কি হচ্ছে, যদি কোনো রূপান্তর ম্যাট্রিক্সের মূল বিন্দু অপরিবর্তিত থাকে, তাহলে আগের মতোই, ঠিক আছে, মূল বিন্দু জি অপরিবর্তিত স্যার। থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলা হবে অর্থগোনাল রূপান্তর। কারণ কি, এই রূপান্তরে কি হচ্ছে দেখো, অক্ষের দিক পরিবর্তন হয়েছে, কিন্তু এই কোণটা এখনো 90 ডিগ্রি আছে। বোঝা গেছে? অক্ষ পরস্পর 90 ডিগ্রি কেটে আছে, কিন্তু স্থানাঙ্কের রূপান্তর হবে, ঠিক আছে? মধ্যবর্তী কোণ অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে অর্থগোনাল রূপান্তর, ঠিক আছে? এটা অর্থগোনাল রূপান্তর মানে হচ্ছে ঘূর্ণন আর কি, এটা মনে থাকতে হবে। কোন রূপান্তরে একটি বিন্দুকে মূল বিন্দুর চারপাশে ঘোরানো হয় এবং মূল বিন্দু থেকে দূরত্ব অপরিবর্তিত থাকে? অবশ্যই ঘূর্ণন। ঘূর্ণনে কি হবে? ঘূর্ণনে মূল বিন্দুর চারপাশে ঘুরতে থাকবে এবং কি থাকবে, দূরত্ব অপরিবর্তিত থাকবে, বৃত্তের মতো কাজ করবে আর কি, বৃত্ত। ওকে। এখন দেখো, এই প্রশ্নটা জি স্যার। মজার। এক্স ওয়াই বিন্দুকে মূল বিন্দুর চারপাশে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলে নতুন স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, এর আগে একটা জিনিস দেখো, আমরা এর বেসিকটা একটু জেনে নিই। মনে করো তোমার কাছে এই অক্ষ আছে, এখানে একটা বিন্দু আছে, এক্স ওয়াই। ওকে। এখন তুমি এক্স অক্ষকে থিটা কোণে আবর্তন করলে,
থিটা গুণে, তাহলে এই নতুন বিন্দু হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে নাকি হবে না? জি হবে। স্যার। এক্স প্রাইম জি স্যার। ওয়াই প্রাইম হবে। এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম প্রাইম। যদি হয়, তাহলে নতুন বিন্দুর যে স্থানাঙ্ক কোণের সাপেক্ষে আসবে, নতুন বিন্দুর স্থানাঙ্ক কোণের সাপেক্ষে আসবে। তো সেটা আসবে এইভাবে, এটা আসবে এইভাবে, আহ এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তারপরে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। নতুন বিন্দুটা এরকম আসবে। এটা হচ্ছে ভুজ, আর পরেরটা হচ্ছে কুটি। ওকে, জি স্যার। জি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা জি দেখো। স্যার। ওকে, তাহলে এখন দেখো, আমি যদি থিটা 90 ডিগ্রি কোণে রোটেট করি, কস 90-র মান কত হবে? এটা কত হবে? 0 হবে। সাইন 90-র মান কত হবে? সাইন ওয়ান 90-র হবে। মান 1 হবে। তার মানে এখানে কত আসবে? ওয়াই আসবে। ওকে, আর সাইন 90-র মান কত? সাইন 90-র মান 1, ওয়ান। তাহলে ওয়ান। মাইনাস এক্স ওয়ান। আসবে। আর cos 90-র মান কত হবে? 0 হবে। তাহলে স্থানাঙ্ক কিরকম আসবে? ওয়াই মাইনাস এক্স আসবে নাকি আসবে না? জি। জি স্যার। ওয়াই মাইনাস এক্স, এই অপশনটা ভুল, ওয়াই মাইনাস এক্স আসবে। ক্লিয়ার কিনা, কিভাবে আসছে সেটা বুঝো কিনা দেখো, নাকি আবার বলা লাগবে? না ঠিক আছে স্যার। এটাকে 90 ডিগ্রি তোমাকে রোটেট করলে স্যার। এই সমীকরণটা মনে রাখতে হবে, স্থানাঙ্কের রূপান্তর, নতুন স্থানাঙ্ক হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, কমা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা মনে রাখতে হবে। এখন তুমি কত ডিগ্রি কোণে রোটেট করিয়েছো? 90 ডিগ্রি কোণে রোটেট করিয়েছো, তাহলে 90। 90 এখানে বসাও, তাহলে কি হবে? এক্স কস 90 প্লাস ওয়াই সাইন 90 মাইনাস এক্স সাইন 90 ডিগ্রি ওয়াই কস 90 ডিগ্রি। তাহলে কত আসবে? ওয়াই মাইনাস এক্স আসবে। বুঝছি না বুঝিনি? বোঝা গেছে? ওকে, এটা 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 এরকম না, এটা এটা উল্টা হয়ে যাবে, উল্টা উল্টা। ওকে, এখন দেখো, পি এক্স ওয়াই কে এইচ কে বিন্দুতে শিফট করে 90 ডিগ্রি কোণে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর পর আবার শিফট ব্যাক করলে নতুন স্থানাঙ্ক কিভাবে পাওয়া যাবে? তাহলে প্রথমে, ও আচ্ছা, এর আগে দেখো আরেকটা জিনিস করে ফেলি, এটা এটা তোমাদের জানা আছে কিনা দেখি। জানা আছে এটা। আহ দেখো, এটার বেসিকটা একটু পড়াই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, দেখো, মনে করো, এটা একটু রূপান্তরের বেসিক করাচ্ছি। ওকে, মনে করো তোমার কাছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে মনে করো একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন আমি অক্ষের দিক ঠিক রেখে, এক্স অক্ষ এর দিক ঠিক রাখবো, ওয়াই অক্ষের দিক রেখে এইখানে একটা বিন্দু, বিন্দুটার নাম মনে করো আলফা বিটা। আলফা বিটায় আমি মূল বিন্দুটাকে শিফট করবো। ওকে, তাইলে নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে নাকি হবে না? জি স্যার। পি বিন্দু থেকে পুরা অক্ষের উপর লম্ব মান কত? ওয়াই। এটার মান কত? এক্স। ধরো এটার নাম পি এল, সমান এত। পি বিন্দু থেকে নতুন অক্ষের উপর যে লম্ব সেটা কত হবে? ওয়াই প্রাইম হবে। তাহলে পি এল জি স্যার। সমান কি পাচ্ছি? পি এল সমান পাচ্ছি আমি ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম, সরি, আমি পাচ্ছি ওয়াই মাইনাস ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস, পিএল। দেখো এখান থেকে আলফা বিটা বিন্দু থেকে এখানে লম্ব টানো, এটা কত হবে? বিটা হবে। তাহলে এই অংশটা কত? বিটা বলা যায় নাকি যায় না? এটা হবে বিটা। জি। জি স্যার। ওকে,
এখান থেকে ওএল পর্যন্ত কত? ওএল পর্যন্ত হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু ওএল বলতে পারি নাকি? ওএল মানে, এক্স্যাক্টলি। ওএল মানে কি কি বলা যাবে? ওএল মানে আমরা এই টুকরাটার নাম কি এক্স দিব? প্লাস আলফা। এই টুকরাটার নাম আলফা, আর এই আলফা। টুকরাটার নাম কত? এক্স প্রাইম। তাইলে আমরা কি দিব? এক্স প্রাইম প্লাস আলফা বলতে পারি? জি পারি স্যার। নাকি পারি না? তাহলে এখন খেয়াল করো জি স্যার, আমাদের বলা যায়। কি কি এক্স মান প্রাইম বের আসতো। করতে হবে স্যার। এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস আলফা, সেখান থেকে এক্স প্রাইম সমান কি লেখা যাবে? এক্স মাইনাস আলফা। এক্স মাইনাস আলফা। ওয়াই তো ইকুয়াল দুভাবে টু স্যার। ওয়াই প্রাইম প্লাস বিটা। তাহলে ওয়াই প্রাইম সমান কত? ওয়াই মাইনাস বিটা। ওকে। তাহলে আমি যদি কোনো বিন্দুকে, যদি মূল বিন্দুকে যদি নতুন এক বিন্দুতে নেই আলফা বিটা, তাহলে সে কি হবে? একটা বিন্দু, পুরান বিন্দুটা থেকে আলফা বিয়োগ যাবে, পুরান বিন্দুটা থেকে বিটা বিয়োগ যাবে। ওকে। তাহলে এখন খেয়াল কর, জি স্যার। আমি পি বিন্দুকে এইচ কে বিন্দুতে, বিন্দু অতকে এইচ কে বিন্দুতে শিফট করে থিটা কোণে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানো হলো। তাহলে কি হবে? পি বিন্দুটাকে এইচ কে বিন্দুতে, এই যে মূল বিন্দুকে এখানে নেওয়া হলো, ঠিক আছে? তাহলে কি হবে? এক্স, আচ্ছা এটা থাকুক, এটা ঝামেলা, প্রশ্নটা একটু ঝামেলা আছে, এটা পরে বলতেছি। এটা দেখো, এই যে এখন দেখো এইটা, উম, না এটা আগে দেখি 10 নম্বর। যদি স্থানাঙ্ক অক্ষ অপরিবর্তিত রেখে, দিক অপরিবর্তিত রেখে, এটা হচ্ছে দিক আর কি, দিক, দিক অপরিবর্তিত রাখে কিন্তু মূল বিন্দুকে এইচ কে বিন্দুতে সরানো হলো, তাইলে এক্স ওয়াই বিন্দুর নতুন স্থানাঙ্ক কত হবে? নতুন স্থানাঙ্ক মানে কি? এক্স প্রাইম কত হবে আর ওয়াই প্রাইম কত হবে? এক্স প্রাইম মানে কত? এক্স মাইনাস এক্স মাইনাস এইচ। আলফা ওয়াই মাইনাস বিটা। জানা আছে নাকি জানা নাই? আমার জি স্যার। কোন বিন্দুতে? এইচ কে বিন্দুতে, তাহলে কত দিব? এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে। সমীকরণ মাইনাস কোনটা? কে। বুঝছি বি। না বুঝি নাই? এটা বুঝছি কিনা জি স্যার, দেখো। বুঝা গেছে। ওকে। মূল বিন্দুকে এইচ কে বিন্দুতে স্থানান্তর করালে, সরালে, অক্ষ অপরিবর্তিত থাকলে ভেক্টরের দৈর্ঘ্যের কি হয়? আমি বলি দেখো, ধরো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, তাদের দূরত্ব হচ্ছে এটা। এখন মনে করো মূল বিন্দুকে তুমি এই জায়গাটা থেকে এই জায়গায় নিলে, সেক্ষেত্রে কি এই দৈর্ঘ্যের দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হচ্ছে? মূল বিন্দুকে স্থানান্তর করলে দুইটা বিন্দুর দূরত্বের কি কোনো পরিবর্তন হবে নাকি হবে না? আমার কথা কি হইতো না বোঝা স্যার, গেছে? হ্যাঁ, হবে না স্যার। হবে না। তাহলে দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। আমি জাস্ট তোমাদের একটা কথা বলি, ধরো আমি অজয়ের বাসা থেকে, আমার কলেজ থেকে, কলেজকে আমি মূল বিন্দু মনে করি, অজয়ের বাসা এবং এই যে অনিকের বাসার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখন আমি আমার মূল বিন্দুটা কলেজ না রেখে ট্রাফিক পয়েন্ট যদি রাখি, তাদের দূরত্বের কি কোনো পরিবর্তন হবে? দুইটা বাসার দূরত্বের কোনো পরিবর্তন হবে? না স্যার। না। তাহলে মূল বিন্দু এইচ কে তে স্থানান্তর করলে ভেক্টরের দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হবে না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। নিচের কোনটি মূল বিন্দু সরালে অক্ষ অপরিবর্তিত প্রভাবিত হয় না? কি প্রভাবিত হয় না? মধ্যকার দূরত্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থান ভেক্টর পরিবর্তন হয়ে যাবে, বিন্দুর স্থানকে পরিবর্তন হয়ে যাবে, রেখা সমীকরণে পরিবর্তন হবে, কিন্তু দূরত্বে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? 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 জি। জি স্যার। একটি বিন্দুর মূল স্থানাঙ্ক হচ্ছে 7.5, ঠিক আছে? মূল বিন্দু 3 বিন্দুতে সরানো হলো, অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্ক ছিল 7.5। ওকে। এখন মূল বিন্দুকে
0 0 ছিল, সেটাকে আমরা নিয়ে নিচ্ছি 3 2 তে। তাহলে এই যে নতুন অক্ষের সাপেক্ষে এই যে 3 5 যে বিন্দুটা ছিল তার পরিবর্তন হবে, সেই স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম বের করতে বলছে। এক্স প্রাইম মানে কি? এক্স মাইনাস আলফা। ওয়াই প্রাইম মানে ওয়াই মাইনাস বিটা। ওকে, তাহলে 7 - 3 = 4, 5 - 2 = 3, তাহলে 4 3। বুঝছি না বুঝিনি? ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? জি না স্যার। ক্লিয়ার? কারো কোনো জি স্যার। সমস্যা আছে? হ্যাঁ। জি না স্যার। 14 নম্বর, নিচের কোন রূপান্তরটি মূলবিন্দু এবিতে সরানোর ঠিকভাবে প্রকাশ করে? অর্থাৎ নিয়ম কি? এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। বুঝছি না বুঝিনি? ওকে, জি স্যার। মূলবিন্দুকে সরালে নিচের কোনটি অপরিবর্তিত থাকে বলো তো? রেখার ঢাল অপরিবর্তিত থাকে, এটা মনে থাকে যেন। মূলবিন্দুর ডালটা স্থানান্তরে একটু রেখার ঢালের কোনো পরিবর্তন হয় না। সাপোজ ধরো যে আমি এই তোমাকে বুঝাই, মনে করো এই হচ্ছে পুরানো। ধরো একটা রেখা এরকম, সে এক্স অক্ষের সাথে এখানে ধরো 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমি মূলবিন্দুকে জি ট্রান্সফার করে এই জায়গায় নিলাম, তাহলে এরকম হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে নাকি হবে না? 30 এটা ডিগ্রি তো, এটা জি আর স্যার। এটা তো প্যারালাল নাকি? প্যারালাল না? তাহলে এটা কি জি ছেদক স্যার। হিসেবে কাজ করতেছে। তার মানে মূল বিন্দুর স্থানান্তরে কোণের কোনো পরিবর্তন হবে না। আর কোণ থেকেই তো আমরা ঢাল বের করতে পারি। কোণের টেনের মানকে ঢাল বলা হয় না? কোণের টেনের জি স্যার। মানকে কি বলা হয়? ঢাল বলা হয়। তাহলে কোণের যেহেতু কোনো পরিবর্তন হবে না, ঢালের কোনো পরিবর্তন হবে না। বুঝেছি? জি স্যার। বুঝেছি আমরা? জি স্যার। নিচের কোন রূপান্তরটি স্থান পরিবর্তন করে কিন্তু আকার পরিবর্তন করে না? এটা হচ্ছে স্থানান্তরে। স্থানান্তর মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় মূল বিন্দু শিফট করলাম, কিন্তু এটার কি পরিবর্তন হবে? রূপান্তরটি স্থান পরিবর্তন হবে, কিন্তু তার আকারের কোনো পরিবর্তন হবে না। বুঝছি না বুঝিনি? বুঝছি? জি স্যার। কি ব্যাপার, লাইন কেটে যাচ্ছে কেন? বুঝতে পারছি। ওকে, দেখো, অক্ষ অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে সরালে দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের কি হয়? কোনো পরিবর্তন হবে না। ডট প্রোডাক্ট মানে কি? মান না? মান মানে কি? জি দূরত্ব, এগুলাও একটা মান। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? জি মূল বিন্দু পরিবর্তন করলে নিচের কোটি অপরিবর্তিত থাকে, মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন হয় না। বুঝছি না বুঝি নাই? জি আগেই ওকে, দেখেছেন স্যার। মূল বিন্দুকে 2 - 3 স্থানান্তর করলে 5 1 এর স্থানাঙ্ক কত হবে? নিয়ম কি? ওই যে এক্স প্রাইম দেখেছিলেন যে সমান এক্স এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা ওয়াই প্রাইম সমান ওয়াই মাইনাস বিটা। তাহলে আমার বিন্দু কত? 5 ফাইভ মাইনাস 2 দ্যাট ইজ 3, ফাইভ টু 1 প্লাস 3 দ্যাট ইজ 4। বুঝছি? তাহলে কত হবে? 3 4 হবে। 20 নম্বর মনে হয় পারবো আমরা নাকি? 20 নম্বর পারবো? পারা যাবে 20 নম্বর? হ্যাঁ। অক্ষের দিক ঠিক রেখে মূল বিন্দুকে -1 - 2 বিন্দুতে স্থানান্তর। স্যার নেটের সমস্যা করতেছে নাকি অন্য কোনো স্যার? বুঝতেছি না। কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট যাচ্ছে সেজন্য এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কারেন্ট না গেলে এই সমস্যাটা হতো না। কারেন্ট যাচ্ছে, এই যে আমার আচ্ছা বাসায় এখন বুঝতে কারেন্ট গেল, তোমাদের হয়তো বা আগে গেছে, সেই কারণে তুমি বের হয়ে গেছিলে, তুমি ঢুকছো, এইরকম আর কি।
ওকে, তাহলে খেয়াল করো, আমার মূল বিন্দুকে আমি কোথায় নিয়ে গেছি? -1 2 তে। তাহলে -1 2 আমার কি হিসেবে বিবেচিত হবে? আলফা বিটা হিসেবে। আলফা বিটা। আমার পুরান বিন্দু কত? 4 5, 4 5। নাকি? তাহলে নতুন জি বিন্দু স্যার। এক্স প্রাইম ওয়াই প্রাইম বের করতে হবে, নাকি? সূত্র কি? এক্স প্রাইম জি স্যার। ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আলফা। মাইনাস আলফা। তাহলে 4 + 1 দ্যাট ইজ 5। ওয়াই প্রাইম সমান কত? ওয়াই মাইনাস বিটা দ্যাট ইজ 5 - 2 ইকুয়াল 3। তাহলে 5 এবং 3, 5 এবং 3 হচ্ছে অপশন এ তে। বুঝেছি? জি স্যার। বুঝেছি। ওকে, তাহলে আমরা মনে হয় রূপান্তরের অঙ্কগুলো আমরা পারবো, নাকি? এখানে অনেকগুলো পারবো। রূপান্তরের অঙ্ক জি স্যার আছে, পারবো স্যার। সেগুলা নিজেরা দেখে নিবা। এখন দেখো, রূপান্তরের অঙ্কগুলো থেকে আমরা সমীকরণের পরিবর্তন কিভাবে হবে সেটা বের করবো। দেখো, অক্ষের দিক ঠিক রেখে মূল বিন্দুকে আমি 1 2 বিন্দুতে স্থানান্তর করলাম। মূল বিন্দুকে কোথায় স্থানান্তর করলাম? 1 2 বিন্দুতে। তাহলে 1 2 বিন্দুতে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এর রূপান্তরিত সমীকরণ কি হবে? x + 5 এর রূপান্তরিত সমীকরণ, তাহলে দেখো, আমরা এক্স ইকুয়াল টু কি জানি? এক্স প্লাস আলফা, এক্স প্রাইম প্লাস আলফা। ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই প্রাইম প্লাস ওয়াই বিটা। প্রাইম জানি প্লাস বিটা। নাকি জানি না? জি স্যার। জানি এটা। জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার আলফা বিটাকে 1 এবং 2, তাহলে এখানে x'+2, x'+1, সরি, আর y'+2 বসাতে পারি। তাহলে এই সমীকরণে এই মানগুলো বসাবো। কত বসাবো? এক্স এর বদলে x'+1, ওয়াই এর বদলে y'+2 ইকুয়াল 5 লেখা যাবে। তাহলে x'+y'=2 হবে নাকি হবে না? তাহলে মূল বিন্দুকে আমি যদি জি স্যার। 1 বিন্দুতে স্থানান্তর করি, তাহলে আমার সমীকরণটা পরিবর্তিত হয়ে x'+y'=2 হবে। এখন প্রশ্নে অনেক সময় এটা না দিয়ে এটা দিয়ে দিতে পারে, x+y= দিতে পারে। কারণ কি? x'+y' কে আমি x' কে x দ্বারা এবং y' কে, ওয়াই দ্বারা প্রতিস্থাপন করি। ইয়েস ইয়েস, ওয়াই দ্বারা যদি প্রতিস্থাপন করি, তাহলে আমার y' কে আমি যদি ওয়াই দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এই সমীকরণটা বলতে কি হবে? x+y= কত আসবে? 2 আসবে। কথাটা টু। কি বুঝা গেছে? বুঝা গেছে নাকি যায়নি? এতটুকু জি পর্যন্ত স্যার বুঝে ক্লিয়ার গেছে। কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে আমরা জি স্যার। আরেকটা এই ধরনের অঙ্ক করি, তারপরে নিজেরা পারবা। এগুলো অনেকগুলো এই ধরনের অঙ্ক দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। ওকে, খেয়াল কর, তোমার কাছে 2x - 3y + 6 = 0 সমীকরণটা আছে তোমার কাছে। এই সমীকরণের জন্য ধরো তোমার কাছে একটা বিন্দু, মনে করো xy বিন্দু আছে। এই xy বিন্দুর জন্য মূল বিন্দু কত ছিল? 0 0। এখন তুমি মূল বিন্দুকে স্থানান্তর করে 1 2 তে নিলে, তাহলে এক্স ওয়াই বিন্দুটা পরিবর্তন হয়ে x', y' হবে, নাকি? জি তাহলে স্যার। আমরা কি বলতে পারি? x কত বলতে পারি? x'+1, y বলতে পারি y'+2। বুঝেছি না বুঝিনি? জি স্যার। এটা বলা যায় নাকি যায় না? যাই স্যার। এটা কি, বাকিরা জয়েন করলো, এরা কোথায় গেল? এরা কি জয়েন করতে পারতেছে না নাকি? সৌরভ জয়েন করতে চাইছিল, সে কই গেল? তাহলে এই মানটা এখানে বসাও।
আমি তো অ্যাপ্রুভ দিলাম। এখন জয়েন হয়েছে। ওকে, তাহলে এখানে এক্স এর বদলে আমি বসাবো কত? এক্স প্রাইম প্লাস ওয়ান। তাহলে আমার কত হবে? আমার হবে 2 × x প্রাইম প্লাস 1 -3 × y প্রাইম প্লাস 2 +6 = 0। সাজাও। 2x প্রাইম -3y প্রাইম, তারপরে +2 = 0। আসবে নাকি আসবে না? অপশন এ হচ্ছে জি আমার স্যার। উত্তর। বুঝা গেছে না যায়নি? জি স্যার। জি স্যার। ওকে, স্যার ক্লাস এখন চলতেছে জি দেখো, তো? স্যার। কার কোনো অসুবিধা এতটুকুতে? স্যার আরেকবার বললে ভালো হইব, কারণ এটা স্যার বুঝতে লেট। আচ্ছা, আমি বলি তোমাদেরকে। আহ যেমন ধরো, আমার কাছে 2x - 3y + 6 = 0 একটা সমীকরণ আছে। এই সমীকরণে একটা বিন্দু আছে, মনে করো XY। এই XY বিন্দুর জন্য মূল বিন্দু ছিল 0 0। এখন আমি এই মূল বিন্দুকে ট্রান্সফার করে নিলাম কত? 1 2 তে। 1 2 তে ট্রান্সফার করার কারণে এই XY বিন্দুটা বদলে এখন হয়ে গেল x প্রাইম y। তাহলে আমরা বলতে পারি x = x প্রাইম প্লাস 1, y = y প্রাইম প্লাস 2। তাহলে তোমার এই সমীকরণে এক্স এর বদলে x প্রাইম প্লাস 1, ওয়াই এর বদলে y প্রাইম প্লাস 2 বসাতে হবে। বুঝেছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝছি স্যার। ঠিক আছে এরপরে মান বসাইলে চলে আসবে। পারবো? পারবো স্যার। নাকি পারবো না? পারা যাবে নাকি? ওকে, ওকে, হয়েছে এতটুকু? জি এতটুকু স্যার। হয়েছে? জি স্যার। এখন দেখো জি স্যার। 31 নম্বর সেম ওইভাবে করা, কিন্তু এখানে অপশনটা এখানে এটা এটা হওয়ার কথা ছিল মাইনাস দিয়ে, কারণ এটা এই যে বি আর এ হচ্ছে সেম অপশন হয়ে যাচ্ছে। কারণ একে গুণ দিলে বি পাওয়া যাবে, একে গুণ দিলে বি পাওয়া যাবে, এখানে মাইনাস একটি অপশন। বন্ধু বিপদে। বুঝছো না বুঝো নাই? এই স্যার, দেখো, জি স্যার। এটা প্রিন্টিং মিস্টেক, এটা ঠিক করে নিবা। তার মানে আমার মনে হয় যে এই যে রূপান্তরের গুলা আমার মনে হয় তোমরা পারবা কিভাবে কাজ করতে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া, নিজেরা ট্রাই করে দেখবা। ঠিক আছে? ওকে, এখানে জি স্যার। মজার মজার কিছু প্রশ্ন আছে। যেমন ধরো এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা বলছে যে x+y এর 1 2 প্রয়োগের পরে এর ঢালের কি পরিবর্তন হবে? আমরা জানি যে স্থানান্তরে ঢালের কোনো পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হয় না। হয় না। যেখানে ঢাল থাকবে, পরিবর্তনের পরেও ঢাল সেম একই থাকবে। এই দেখো, ট্রান্সলেশনের ঢালের প্রভাব ফেলে না, তাই ঢাল -1। বুঝেছি না বুঝিনি? বুঝেছি না জি বুঝিনি? স্যার। এতটুকু জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার। এখন দেখো, 90 ডিগ্রি রোটেশনে, দেখো মজার জিনিস, 90 ডিগ্রি রোটেশনে ধরো তোমার কাছে সমীকরণ আছে কত? x+y = 1 আছে। এটা খুব স্পেশাল। 90 ডিগ্রি রোটেশনে কি হবে? সমীকরণের ক্ষেত্রে এক্স এর বদলে তুমি বসাবা -y, আর ওয়াই এর বদলে বসাবা এক্স। এটা মনে থাকে যেন। এটা শুধুমাত্র কখন প্রয়োগ করবে? সমীকরণের রূপান্তর। তাহলে 90 ডিগ্রি যদি আমি রোটেট করি, 90 ডিগ্রি যদি আমি রোটেট করি, তাহলে x+2y = 1 সমীকরণের রূপান্তরিত সমীকরণ কি হবে? এক্স এর বদলে কত আসবে? মাইনাস -1। ওয়াই প্রাইম প্লাস 2x = 1 আসবে। ওকে, বুঝেছি? বুঝেছি না বুঝিনি? জি হ্যাঁ, স্যার। ওকে। জি এখানে স্যার, বুঝা এটা গেছে। আসলে অপশন ডি না, অপশন ডি না।
অপশন হচ্ছে বি। এটা তো একই জিনিস। মাইনাস ওয়াই, না না, এটা ডি তো হবে না, ডি কখনোই হবে না, এটা বি হবে, বি। আমার রূপান্তরের নিয়মটা আমি বলি তোমাকে, কি করতে হবে। এক্স এর বদলে, সমীকরণের ক্ষেত্রে এক্স এর বদলে মাইনাস ওয়াই লিখবো, ওয়াই এর বদলে এক্স লিখবো, যা আসবে তাই হবে আমার। ওকে, তাহলে আমার কাছে কত আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আছে, তাইলে মাইনাস ওয়াই প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান হবে। মাইনাস ওয়াই প্লাস টু এক্স কোথায় আছে, মাইনাস ওয়াই প্লাস টু এক্স অপশন বি তে আছে। বুঝছি না বুঝি নেই? স্যার সেটা যদি স্যার বুঝছি। 90 ডিগ্রি করে ঘোরানো হয়। জি স্যার। এটা শুধুমাত্র 90 ডিগ্রি করে ঘোরানোর সময় হবে, আর অন্যথায় হবে না। স্যার জি স্যার। বুঝছি অন্য কোনো না বুঝি নেই? জি স্যার। বুঝছি। জি হ্যাঁ। স্যার। জি স্যার। বুঝছি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার কাছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণ আছে। এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করা হয় তাহলে কি হবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো আসবে নাকি আসবে না? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো বলা যাবে নাকি যাবে না? জি স্যার। এটা আসলে অপশন এ, অপশন ডি তেও সেম প্রিন্টিং মিস্টেক, সরি। এগুলো সব প্রিন্টিং মিস্টেকের কারণ হচ্ছে, উত্তর হবে এটা। আর এ আর ডি তো প্রায় সমানই, কমন নিলে তো সেম জিনিসই আসতেছে, ঠিক না? জি স্যার। বুঝেছো? তো এটা প্লাস হওয়ার কথা। জি স্যার। একটু জি স্যার। কারেকশন করে নিবা, শীটটা প্রিন্ট দিয়ে যখন পড়বে তখন একটু কারেকশন করে নিবা। তাহলে আমি কি বুঝাতে পেরেছি তোমাদের, যে জি 90 স্যার। ডিগ্রি রোটেশনের সমীকরণের কি ধরনের পরিবর্তন হবে? জি স্যার। পারবো? জি ওকে। স্যার। জি স্যার পাঠানো যাবে স্যার। তবে তবে এটাতেও মজার জিনিস আছে। দেখো, 90 ডিগ্রি রোটেশনে মজার জিনিসটা হচ্ছে বৃত্তের সমীকরণে। বৃত্তের সমীকরণ হচ্ছে, বৃত্তটার আকৃতি কি, ঘূর্ণ না? ঘূর্ণ না? বলুন স্যার। জি স্যার। এটা 90 ডিগ্রি রোটেশনে তার সমীকরণের কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না এটা স্যার। মনে থাকে যেন। এটা এটা স্পেশাল, এটা স্পেশাল, কারণ আমি সব সময় ঘূর্ণনে রূপান্তরিত হই, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কোনো রূপান্তর হবে না। বুঝেছি? জি স্যার। এই যে লেখা আছে, বৃত্তের সমীকরণ ঘূর্ণনে অপরিবর্তিত থাকে, তার তাই একই। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে রূপান্তরের অঙ্কগুলো দেখে নিবা, যতগুলো অঙ্ক আছে। এখন আমরা আরেকটা টপিক পড়তেছি। আমরা একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো অথবা সি যাই থাকুক, এই সমীকরণের আমি এক্স ওয়াই পদ অপসারণ করতে চাই। বুঝছো? এক্স ওয়াই পদ অপসারণ জি স্যার। করতে চাই, এক্স ওয়াই পদ, অর্থাৎ একটা সাধারণ সমীকরণে এক্স ওয়াই পদ অপসারণ করার জন্য অক্ষকে থিটা কোণে আবর্তন করাতে হয়, যেখানে সূত্রটা হচ্ছে tan টু থিটা সমান টু এইচ বাই এ মাইনাস বি, এটা সূত্র। এইগুলো আবর্তন করতে হবে যদি তুমি এক্স ওয়াই কে রিমুভ করতে চাও, অপসারণ করতে চাও। বুঝেছো? তাহলে সূত্রটা কি জানা হয়ে গেছে? সূত্রটা কি, tan টু থিটা ইকুয়াল টু এইচ বাই এ মাইনাস বি। বুঝেছি না বুঝিনি? জি স্যার। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। তাইলে 45 নম্বর কি আমরা পারবো নাকি পারবো না? 1 মিনিট আছে, আবার জয়েন করবা তোমরা। আর টাইম আউট হয়ে গেলে আবার জয়েন করবা। 46 কি পারবো? জি স্যার। জি স্যার। পারবো না? জি জি একশয় স্যার। পদ অপসারণের সূত্র কি, টেন শেষ হয়েছে? এটা শুধু শেষ হয়ে গেল। হুম।
শুরু করব। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কোনো কারণে ধরো আমার কাছে টেন থিটার সূত্রটা কি ছিল? টেন টু থিটা ইকুয়াল কত? এইট এইচ বাই বাই এ মাইনাস বি। এই সূত্রটা যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার সাধারণ দ্বিঘাত সমীকরণে কে এর ইনটু হবে এক্স ওয়াই। ওকে, এখন যদি আমার টেন টু থিটার মান ইনফিনিটি আসে তখন, যখন এইচ বাই এ মাইনাস বি এর নিচেরটা যদি জিরো হয় তাহলেই তো এই সিচুয়েশন তৈরি হবে নাকি? জি জি স্যার। তাহলে নিচেরটা জিরো হলেই তো ইনফিনিটি তৈরি হবে, তাহলে নিচেরটা জিরো হবে কখন? এ মাইনাস বি সমান জিরো। সেখান থেকে এ সমান বি বলা যায় নাকি যায় না? এ সমান বি হলে। জি স্যার। এ সমান বি যদি হয় তাহলে এই সিচুয়েশনটা তৈরি হবে। বুঝা গেছে কি? বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এই প্রশ্নটা দেখো, এটাও খুব বেসিক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে এইচ এর মান জিরো। আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সমীকরণটা জানি কি? এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো। এখন কোনো কারণে এই জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, তাইলে আমার সমীকরণটা কিরকম হচ্ছে? এরকম হচ্ছে। এইটাতে কি আবর্তনের দরকার আছে? আবর্তন করতেছি এক্স ওয়াই না পদ রিমুভ করার জন্য। আমার যদি এক্স ওয়াই পদই না থাকে তাহলে কি আমার রিমুভ করার দরকার আছে কি? না স্যার। জি না স্যার। তাহলে জি না স্যার। কি হবে? না, তাহলে তো প্রবলেম। বুঝছি। জি স্যার। ঘোরানোর কি দরকার আছে? দরকার নাই। হুম, ওকে, আর মনে হয় পারা যাবে, পারা যাবে। ওকে, না, ও আচ্ছা, এই 58 নম্বর এই প্রশ্নটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। এই সমীকরণ, এই সমীকরণে হলে চতুরাশির মান কত হবে? এটা হবে অপশন এ, এ প্লাস বি ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম এ বি মাইনাস এইচ স্কয়ার টু এ প্রাইম বি প্রাইম মাইনাস এইচ প্রাইম স্কয়ার। এটা পুরো থিওরিটিক্যাল প্রশ্ন, থিওরির প্রশ্নটা এখানে উঠাই দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে তোমার লুপ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। ওকে, আমরা পরের টপিকটাই যাব। জি হ্যাঁ, এই হচ্ছে পরের টপিক, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে দুইটা পার্ট, একটা হচ্ছে প্যার অফ স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কনিক সেকশন। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে যে the general equation of second degree ax square to hx by square to gx to fy plus c represent a pair of straight line। একটা যদি যুগল সরলরেখা নির্দেশ করবে কখন? যখন নির্ণায়কের মান জিরো হবে। জানা আছে না জানা নাই? জি জানা আছে। ওকে, জি জি স্যার। স্যার। এটা এটা হচ্ছে হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। Homogeneous equation always represent a pair of straight line passing through origin। এটা মনে থাকে যেন, হোমোজিনিয়াস ইকুয়েশন রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। মনে মনে থাকে যেন। ওকে, জি স্যার। বুঝছি। ওকে, ফর দ্য হোমোজিনিয়াস কোয়াড্রেটিক ইকুয়েশন অত represent a real distinct lines if the condition, এটা যে যুগল সরলরেখা নির্দেশ করবে সেটা যদি বাস্তব হয়, সেটার শর্ত হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন যদি জিরো হয়। এটা মনে থাকে যে এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন যদি জিরো হয় তাহলে বাস্তব লাইন নির্দেশ করবে। তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো হলে কি হবে? অবস্থা। অবাস্তব নির্দেশ করবে। না ভাই? জি, ওকে ওকে, ঠিক আছে। তাহলে 4 নম্বরটা কি বোঝা গেছে? জি এই যে স্যার। 5 নম্বর পাবা কিনা, 4 নম্বর পরে দেখতেছি, 5 নম্বর পারবে কিনা দেখ। The condition for ax square 2hxy by square equal to 0 represent imaginary line। দেখো একটু আগে বাস্তবের জন্য কি ছিল? লেস দেন জিরো। তাহলে ইমাজিনারি জন্য কি হুম, হবে? জি। জিরো হবে। গ্রেটার এটা দেন তো জিরো। এটা দেন জিরো।
এখন খেয়াল করো, তোমার কাছে সেকেন্ড ইকুয়েশন 2hxy প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটাকে আমরা কি লিখতে পারি? x প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বলতে পারি নাকি পারি না? তাহলে এটা কি নির্দেশ করে? এটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা নির্দেশ করে, যারা একই সরলরেখা হবে, অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখা এরকম সমাপতিত রেখা নির্দেশ করবে। আমার কথা বুঝেছো? তাহলে মনে থাকে যেন একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি পূর্ণবর্গ হয়, তাহলে সে সমাপতিত দুইটি সরলরেখা নির্দেশ করবে। আমার কথা কি বোঝা গেছে? সমাপতিত রেখা মানে ধরো এই একটা রেখা, আরেকটা রেখা তার উপর সমাপতিত হবে। সাপোজ ধরো যে আরেকটা রেখা ধরো তার উপর এরকম, এটাকে বলে সমাপতিত। বুঝছি না বুঝিনি? जी सर। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এটা কি দিছি? जी অপশন सर। সি না, এটা অপশন এ হবে। কিসের तो সি? भूल। সি তো ভুল, সি প্লাস হইলে হইতো। जी सर। ওকে, which one of the following equation represent two perpendicular lines through the origin? origin। অরিজিন না। খেয়াল করো, আচ্ছা, মূল বিন্দু। সবগুলা সেকেন্ড ডিগ্রি এবং সবগুলো হোমোজিনিয়াস। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটা হবে না। এখন খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই করে 0 লেখা যাবে নাকি যাবে না? জি जी স্যার, सर। যাবে যাবে স্যার। স্যার। যাবে। ওকে, তাহলে খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই এটা মূল বিন্দুগামী সরল সমীকরণ এরকম হবে। আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এটাও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কিন্তু এটা ঢাল কত? -1। তার মানে এটা এরকম যাবে। বুঝেছো? ওকে, তাহলে দেখো এইটা কত? 45। তাহলে এইটা কত হবে? 45 হবে। এই কোণটা 45, তাহলে এই কোণটা কত হবে? 45। তার মানে রেখা দুইটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? দেখো রেখা দুইটা, এই একটা রেখা, 90 ডিগ্রি। আরেকটা এই একটা রেখা, তাহলে কত 90 ডিগ্রি। ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝেছি? 90 ডিগ্রি। আরো সহজ করে আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার এইচ এক্স ওয়াই পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন? এটা কি নির্দেশ করে? দুইটি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। যদি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার এবং কোফিশিয়েন্ট অফ বি স্কোয়ার এর যোগফল 0 হয়, তাহলে তা লম্ব সরলরেখা নির্দেশ করবে। লম্ব সরল- তাহলে এই লম্বা অঙ্ক করারও দরকার নাই। এক্স স্কোয়ারের সহগ কত? 1। ওয়াই স্কোয়ারের সহগ কত? -1। যোগ করলে কত হয়? 0 হয়। তাহলে এটা হবে লম্ব দুইটা রেখা নির্দেশ করে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার জি স্যার। স্যার। বুঝেছি। জি স্যার। ওকে, আমাদের জনগণ এত কম কেন? মানে এই টাইমটা স্যার, মানে সবাই ব্যস্ত। ও জি, টাইমিংটা স্যার মনে হয় একটু ঝামেলা আর কি। কি আর করা, অ্যাডজাস্ট করে কোনো মতে পড়ে ফেলো, হয়তো বা রেকর্ড ক্লাস দিয়ে বুঝাই ফেলবো, আর করার কিছু নাই। আমি আজকে ধরো এই শিটটা যা রেডি ছিল তার পুরাটা চেঞ্জ করে নতুন করে ইংলিশ প্রশ্ন বানাইছি। আমার যে শিটটা রেডি ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম না আজকে। মনে করো এই শিটটা আমি কলেজে সারা দিন বসে 2টা থেকে 7টা পর্যন্ত বসে বানাইছি 100টা প্রশ্ন। সেটা অবস্থা স্যার কত অনেক ঘন্টা? হয়েছে, 5 ঘন্টা। এখন তোমাদের পড়ানো শেষ করবার পর আমি খেলতে যাব, আজকে 9:30টায় খেলতে যাওয়ার কথা। ওকে। ওকে, স্যার, the equation of bisector of angle between the straight line, এইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা তো দুইটা সরলরেখা নির্দেশ করে। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই বাই এইচ। এটা যা সূত্র, এটা जी মুখস্থ सर। রাখো। ঠিক তো আছে, তাহলে এটা হচ্ছে অপশন जी सर। সি। ওকে, এটাও মুখস্থ রাখতে হবে। যদি এটা যে সরলরেখা যদি নির্দেশ করে, ঠিক আছে, এটা কি নির্দেশ করে? দুইটা সরলরেখা নির্দেশ করলে তাদের ছেদ বিন্দুর সূত্র হচ্ছে এটা।
এটা একটু সূত্র help পুরাটাই করবে। মুখস্থ রাখা লাগবে, এটার ম্যাথমেটিক্যাল কোনো জি কি স্যার। নাই। এটা যখন অঙ্ক করব তখন আরেকটা নিয়ম দিয়ে বুঝবো। এখন দেখো, একটু আগে যে প্রশ্নটা বলছিলাম, হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার কন্ডিশন অফ টু স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই এত। নিয়ম কি ছিল? নিয়ম ছিল এক্স স্কয়ার সহগ এবং ওয়াই স্কয়ারের সহগের সমষ্টি কত হইতে হবে? জিরো হইতে হবে। জিরো। জিরো এই হইতে হবে, a মাইনাস বি। অপশন 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 এ মাই মিস্টেক। অপশন এ প্লাস বি ইকুয়াল টু জিরো। বুঝছি না বুঝিনি? অপশন এ হবে উত্তর, জি স্যার। অপশন বি না। ঠিক কিভাবে আছে, স্যার? আমি একটু আগে কি বলেছি? এই যে একটু আগে বলেছিলাম, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগের সমষ্টি যদি শূন্য হয়, যোগফল। তাহলে লম্ব রেখা নির্দেশ করে, লম্ব সরলরেখা নির্দেশ করে। আমাকে তো সেই কথাই বলছে, দা পারপেন্ডিকুলার কন্ডিশন, লম্ব হবার শর্ত। দুইটা স্ট্রেট লাইনের লম্ব হবার শর্ত কি? তাদের জি স্যার। এক্স জি স্যার। স্কয়ার জি স্যার। এবং ওয়াই প্লাস বি স্কয়ার ইকুয়াল জিরো। সহগের মান জিরো হতে হবে। বুঝছি না জি স্যার। বুঝি নাই? জি স্যার। জি স্যার। ওকে। বুঝছি স্যার। আর সমান্তরাল হবার শর্ত হচ্ছে এবি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু জিরো হয়। লম্ব হবার শর্ত এটা, আর সমান্তরাল হবার শর্ত হচ্ছে এটা। এখন এখানে দেখো, what is the parallel condition of two straight line represented by এত। এটার দ্বারা যদি দুইটা সমান্তরাল রেখা নির্দেশ করে, তার শর্ত হচ্ছে এটা, এবি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু জিরো। স্কোয়ার ইকুয়াল বুঝছি জিরো। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, এইটা দেখো একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ না? তাহলে এটা কি নির্দেশ জি করে? স্যার। জি দুইটা স্যার। মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। এটাকে মিডিল টার্ম করে নাও, 3x² মাইনাস 16xy প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু জিরো। এটাকে সাজিয়ে লেখো, 3x² মাইনাস 15xy মাইনাস xy প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু জিরো দাও। তাহলে 3x কমন নাও, তাহলে x মাইনাস 5y, মাইনাস y কমন নাও, তাহলে x মাইনাস 5y ইকুয়াল টু জিরো। তাহলে কত? 3x মাইনাস y একটা পাবো, x মাইনাস 5y একটা পাবো। তাহলে দুইটা রেখা কি? 3x মাইনাস, তাহলে 3x ইকুয়াল টু y, x ইকুয়াল টু 5y। এই দুইটা কোথায় আছে খুঁজে বের করি, সেটা হচ্ছে আমার উত্তর। বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার। ওকে, এখন দেখ, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগের সমষ্টি কত? জিরো। তাহলে মধ্যবর্তী কোণ জিরো। 90 ডিগ্রি। বুঝছি জি স্যার, না লম্ব। বুঝি নাই? বুঝছি জি না স্যার। বুঝি নাই? এতটুকু বুঝছি কি স্যার। ক্লিয়ার? বুঝছি স্যার। হ্যাঁ। এখন আমি তোমাকে আরেকটা সূত্র শিখাই তোমাদেরকে। এ এক্স স্কয়ার 2 8 xy 3y ওয়াই স্কোয়ার। স্কয়ার 2 gx 2 fy প্লাস c ইকুয়াল টু জিরো। তাহলে এইটা যদি দুইটা সরলরেখা নির্দেশ করে, তাদের মধ্যবর্তী কোণের সূত্র tan থিটা ইকুয়াল টু 2 h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। এটা মনে থাকে যেন। আগেরটা ছিল, আগের tan থিটার সূত্রটা ছিল এক্স ওয়াই পদকে রিমুভ করার। আর এখন tan থিটার যে আচ্ছা। সূত্রটা পাচ্ছি, সেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে এই সমীকরণে এইগুলা অ্যাডজাস্ট করে তুমি তার উত্তরটা বের করে নিবা। পারবা? জি পারা যাবে স্যার, স্যার করা এটা। যাবে স্যার। ওকে, গুড। এই যে সূত্রটা দিয়ে এখন দিয়ে দিছি। এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস। ও সরি, এখানে দুই নাই, দুই নাই। আর ওকে, টু রুট এইচ স্কোয়ার রুট ওভার এইচ দুই স্কোয়ার আছে বি তো, দুই স্কোয়ার। নাই কেন? দুই নাই কেন? দুই তো আছে, আছে স্যার, সরি। আছে স্যার। আছে আছে, দুই আছে, দুই আছে, দুই জি স্যার। আছে, দুই আছে। টু ওকে, রুট ওভার এইচ স্কোয়ার। এটাও সেম ওইভাবে অঙ্ক করে বের করতে হবে, পারবো এটা। ঠিক আছে, এখন খেয়াল করো, ওভার এইচ এটা খুব স্কোয়ার। স্পেশাল, এটা খুব স্পেশাল। এটা কি? হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। জি স্যার। হোমোজিনিয়াস জি সেকেন্ড স্যার। ডিগ্রি ইকুয়েশন, homogeneous second degree equation always represent straight line passing through origin, নাকি? ঠিক না? জি স্যার। জি স্যার। কিন্তু জি স্যার। কিন্তু যদি তোমার কাছে এই সমীকরণটা কে আমরা এইভাবে সাজাতে পারি কিনা দেখো তো। 3x² মাইনাস 2 × 3x ইন্টু 4y প্লাস ওয়াই 4y হোল স্কয়ার টু জিরো লিখতে স্কোয়ার পারি কি পারি না? জি স্যার, করা যাবে স্যার। হোল স্কোয়ার। পারা যাবে। তাহলে জিরো। কত? 3x জি মাইনাস স্যার। 4y ইকুয়াল টু জিরো। আবার পাবো 3x মাইনাস 4y ইকুয়াল টু জিরো।
আমার তো স্কোয়ার থাকলে দুইটা রেখা হওয়ার কথা। আমি যদি এটা বাদ দিই তাহলে একটা রেখা, তার মানে তারা কি হবে? তারা সমাপতি সমাপতিত হবে। হবে। জি স্যার। ওকে, কোইন্সিডেন্স। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন? এটা মধ্যবর্তী কোণ নির্ণয় করে। এখন দেখো তুমি কনফিউজ হবা এখানে কট টু আলফা দিয়ে। কট টু আলফা দিয়ে চিন্তা করার দরকার নাই। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগের সমষ্টি কত? 0। তার মানে 90 জিরো। ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। বুঝছি না বুঝিনি? জি স্যার। বুঝছি। বুঝছি স্যার। আর জি হোমোজিনিয়াস স্যার, বুঝছি সেকেন্ড স্যার। ডিগ্রি ইকুয়েশন বুঝছি স্যার। রিপ্রেজেন্ট টু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, জানা আছে পাসিং টু আমাদের। অরিজিন। ওকে, এখন দেখো, এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 3। পাওয়ার 3 না? জি জি স্যার। স্যার। পাওয়ার 3 না? তাইলে তিনটা তিনটা স্ট্রেট লাইন। জি স্যার। স্ট্রেট লাইন স্ট্রেট নির্দেশ লাইন। করবে যারা মূল বিন্দুগামী। বোঝা গেছে? বোঝা জি স্যার। গেছে কি? বুঝছি স্যার। ওকে, এটাও পরিষ্কার স্পেশাল। স্যার। The general equation of second degree, ax square 2hxy dy square 2gx plus 2fy plus c represent a circle. সার্কেল নির্দেশ করবে কখন? দেখো, এইচ এর মান 0। সার্কেল নির্দেশ এইচ এর করার মান জন্য 0। আমি বলি এ প্লাস। এবং বি সমান হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে প্রথম। ওকে, জি স্যার। এইচ এর মান 0 হতে হবে। এইচ এর মান 0 হতে হবে, মানে এক্স ওয়াই পদ থাকা যাবে না। বুঝছো না বুঝো নাই? বুঝছি আর স্যার। ডেলের মান যদি 0 হয় তাহলে প্যারাবোস্টেট লাইন। এটা তো প্যারাবোস্টেট লাইন না, এটা হচ্ছে সার্কেল, তাহলে ডেল নট ইকুয়াল টু 0। এই তিনটা কন্ডিশন আছে আমার অপশন এতে। বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার এটা। বোঝা গেছে? ওকে, জি the স্যার। general equation of second degree ax square 2hxy by square plus 2gx plus 2fy plus c represent a parabola. প্যারাবোলা কখন নির্দেশ করবে? জি প্যারাবোলা আর হওয়ার কি। জন্য ডেলের মান নট 0 হতে হবে। বুঝছো? এরপরে ab মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0 হতে হবে। এবং সে যদি ইলিপস হয় তাহলে কি হবে? ab মাইনাস এইচ স্কয়ার গ্রেটার দেন 0 হতে হবে। হাইপারবোলার জন্য ab মাইনাস এইচ স্কয়ার লেস দেন 0 হতে হবে। তিনটা কন্ডিশন ইলিপসের জন্য প্রশ্ন দিয়ে দিয়েছি, তারপরে হাইপারবোলার জন্য দিয়ে দিয়েছি। পারবা? 22 23 জি পারবো পারা স্যার। যাবে নাকি যাবে না? জি স্যার। মুখস্থ করতে হবে। কি মুখস্থ করার দিন? এত মুখস্থ করে কি করতে হবে? এখন দেখো, হাইপারবোলার আরেকটা ফর্ম রেক্টেঙ্গুলার হাইপারবোলা। মনে থাকে? রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলার সমীকরণ হচ্ছে এটা, y ইকুয়াল টু c। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ওকে, জি স্যার। তাহলে প্রথমে হাইপারবোলা, হাইপারবোলা হওয়ার জন্য কি এল 0 হওয়া যাবে না? এরপরে কি হতে জি। হবে? এবি মাইনাস এ এইচ মানে স্কয়ার লেস দেন 0। লেস এই দেন দুইটা 0। হলে হাইপারবোলা, এই দুইটার জন্য হবে হাইপারবোলা। বুঝছো? এই দুইটার জি সাথে স্যার। যদি তাদের সহগের সমষ্টি 0 হয় তখন হবে, এই তিনটা মিলে হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। জি স্যার। বুঝছি না বুঝিনি? জি স্যার। জি ওকে, স্যার। উৎকেন্দ্রিকতাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, কেন্দ্রিকতা। এটাকে ইসেন্ট্রিসিটি বলা হয়। বৃত্তের জন্য ইসেন্ট্রিসিটির মান 0, এটা মনে থাকে যায়। জিরো। প্যারাবোলার জন্য মান হবে 1। ঠিক আছে, ইলিপসের জন্য 1 থেকে ছোট, হাইপারবোলার জন্য 1 থেকে বড়। তাহলে ইসেন্ট্রিসিটি অফ সার্কেল ইকুয়াল 0, ইসেন্ট্রিসিটি অফ প্যারাবোলা ইকুয়াল 1। বুঝছি না বুঝি নেই? ওকে, জি স্যার। বুঝছি। এখন দেখো, এটা হচ্ছে ইলিপস। ইলিপসের ইসেন্ট্রিসিটি বের করার নিয়ম হচ্ছে 1 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এস স্কয়ার।
এই যে সূত্র লিখে দেওয়া আছে, পারবো? আর হাইপারবোলার জি জন্য স্যার। ইসেন্ট্রিসিটির মান হচ্ছে ইকুয়াল টু 1 + b² এর রুট, প্লাস দিয়ে হবে। ইলিপসের জন্য মাইনাস, হাইপারবোলার জন্য প্লাস। বুঝেছি না বুঝি নাই? ওকে, 29 নাম্বার দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ইসেন্ট্রিসিটি। এখন দেখো, সার্কেলের ইসেন্ট্রিসিটি 0, কিন্তু এখানে দেওয়া আছে 1, তাহলে এটা সত্য না। বুঝছো? প্যারাবোলার ইসেন্ট্রিসিটি 1 হওয়ার কথা, এখানে 0 থেকে বড়, 1 থেকে ছোট, এটাও সত্য না। হাইপারবোলার ইসেন্ট্রিসিটি 1 থেকে বড়, এটা 1 থেকে ছোট দিচ্ছে। ইলিপসের ইসেন্ট্রিসিটি হচ্ছে সত্য। বুঝছো? দ্য কনিক হুইচ ইসেন্ট্রিসিটি এক্স্যাক্টলি ইকুয়াল 1, কার? প্যারাবোলার। বুঝছি না বুঝিনি? ওকে, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, দুইটা সরলরেখা নির্দেশ করে, এবং তারা যদি সমাপতিত হয়, তার শর্ত হচ্ছে এটা। কারণ সরলরেখা হওয়ার শর্ত কি? ডেলের মান 0 হতে হবে। এখানে ডেলের মান 0 না, এটা 0 না, এটা 0 না, তাহলে এটা হবে। সাথে এটা মুখস্থ রাখতে হবে। যদি আরেকটা জায়গাতে ডেল ইকুয়াল 0 দিয়ে দিত, তাহলে তুমি কনফিউজ হয়ে যেত। তাহলে সেজন্য এটার সাথে প্লাস এটা মনে রাখতে হবে, সমাপতিত হবার শর্ত। af² = bg² = ch²। বুঝছি না বুঝিনি? ওকে, দ্য পোলার ইকুয়েশন অফ এ কনিক উইথ ফোকাস। আমরা তো কনিকের সমীকরণ অনেকগুলা পড়ছি। কি কি আছে কনিকের সমীকরণ? হচ্ছে ইলিপসের আছে, এটা হচ্ছে ইলিপসের। x² s² - y² b² = 1, এটা হচ্ছে হাইপারবোলা। y² = 4ax, এটা হচ্ছে প্যারাবোল। ওকে। ও, এর আগে মনে থাকে যেন, কনিক দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্রবিহীন কনিক, আর একটা হচ্ছে কেন্দ্রযুক্ত কনিক। কেন্দ্রযুক্ত কনিক আর একটা হচ্ছে কেন্দ্রবিহীন। মনে থাকে যেন, প্যারাবোলা হচ্ছে কেন্দ্রবিহীন কনিক, আর ইলিপস এবং হাইপারবোলা হচ্ছে কেন্দ্রযুক্ত কনিক, এটা মনে থাকে যেন। ওকে। এখন এই যেগুলো পড়ছি, এগুলো সব হচ্ছে কার্টেসীয় আকার। আমি বলতেছি যে পোলার আকারে কণিকের সমীকরণ কি। পোলার আকারে কণিকের সমীকরণ r = L/1 + e cos θ। বুঝছি না বুঝিনি? এখন এর মান 0, এর মান যদি 0 হয়ে যায়, তাহলে এই যে ইকুয়েশন, এটা কার ইকুয়েশন বলতো? কণিকের ইকুয়েশন। তো যদি 0 হয়ে যায়, সার্কেল হবে নাকি হবে না? এর মান 0 মানে সার্কেল বুঝায় নাকি বুঝায় না? জি স্যার। ওকে। প্যারাবোলার জন্য এর মান কত? প্যারাবোলার জন্য এর মান হচ্ছে 1, তাইলে r = L/1 + cos θ যদি লেখা থাকে কোথাও, তাহলে সেটা হবে কার সমীকরণ? প্যারাবোলার সমীকরণ। এখন দেখো, এখানে লেখা আছে, লেখা স্যার আছে 1 + cos θ। 2a/1 + cos θ। বুঝছি না বুঝি নাই? যেহেতু বুঝছি স্যার। 1 + cos θ লেখা আছে, 1 + cos θ লেখা থাকলে প্যারাবোলা। প্যারাবোলা। বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার। ওকে, 1 + cos θ, এই যে এল, আমরা কি লিখলাম? r = L/1 + e cos θ লিখেছিলাম। এর মান সেটা 1 ধরলে r = L/1 + cos θ হবে। এই এল কে বলা হয় সেমি সেমি মাইনর এক্সিস, সরি সেমি সেমি মাইনর। লেটাস রেক্টাম, সরি। এটা মাইনর এক্সিস না, এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে এটা লেটাস রেক্টাম। সরি, মাই মিস্টেক। এটা হচ্ছে লেটাস রেক্টাম মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। ওকে। এটা হচ্ছে কি? ল্যাটাস রেক্টাম মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে। সেমি লেখা আছে মানে কি? অর্ধেক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 12। এখান থেকে খালি এল নিব, সেই জন্য এটা সেমি। ওকে। জি স্যার। বুঝছি। আচ্ছা, এখন কণিকের দুইটা স্পেশাল প্রপার্টিস আছে, কি কি বলতো?
কণিকে একটা ফিক্সড পয়েন্ট থাকবে কেন্দ্র যাকে আমরা ফোকাস বলবো, ফোকাস। আর একটা ফিক্সড লাইন থাকবে, স্ট্রেট লাইন, যাকে আমরা বলবো ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষরেখ। ওকে, এটা কণিকে থাকবে। ওকে, এখন আমাকে বলছে যে এই সমীকরণটার জন্য ডিরেক্ট্রিক্স কত হবে, নিয়ামক রেখা কত হবে। নিয়ামক রেখা বের করার জন্য খুব সহজ। পোলার নিয়ামক রেখা এটা হচ্ছে কি, এল বাই ওয়ান প্লাস ই কস থিটা আছে না, এই ওয়ান কে বাদ দিয়া যা থাকবে সেটা হচ্ছে নিয়ামক রেখা। বুঝছো? পোলার সমীকরণ থেকে নিয়ামক রেখা বের করা একেবারে সহজ। আমি কি আবার বলবো না বোঝা গেছে? স্যার এটা একটু পোলার সমীকরণ, কণিকের পোলার সমীকরণ কি, আর বাই আর ইকুয়াল টু এল বাই ওয়ান প্লাস ই কস থিটা। বুঝছো? এখন এই অংশটা বাদ দিলে যা হবে সেটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে মূল সমীকরণটা মনে রাখো, ওয়ান কে বাদ দাও, তাহলে কি হবে, এল নিয়ামকের বাই সমীকরণ। বুঝছো না বুঝো নাই? এখন বুঝছি। বুঝছো? বুঝছো জি স্যার? স্যার। ওকে, তাহলে এখন দেখো, এই প্রশ্নটা আগে দিতাম কিন্তু ইচ্ছা করে পড়ে দিচ্ছি। নিয়ামকের সমীকরণের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু এল বাই ই। এক্স ইকুয়াল টু কি, এল বাই ই। এটা এল হচ্ছে বাই নিয়ামকের সমীকরণ। বুঝছো? এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এখন দেখো, এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা সমান এল বাই ই বলতে পারি। তাহলে আর ইকুয়াল টু কত, এল বাই ই কস থিটা বলা যায় নাকি যায় না? এই দেখো, সাথে সাথে। তাহলে তুমি যদি এক্স ইকুয়াল টু ই বাই এল বাই ই যদি মনে রাখো, তাহলে সেখান থেকে তুমি পোলার মান বসিয়ে পোলারের ডিরেক্ট্রিক্স সমীকরণ বের করতে পারো। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? জি স্যার। ওকে, 49 পারবা? কি বাদ দিবা? ওয়ান বাদ দিবা, বাদ টু এ দিলে বাই কস থিটা। টু এ বাই কস থিটা। বুঝছি? হ্যাঁ। জি ওকে, দা লাইন এল ইকুয়াল টু আর বাই ই কস থিটা কি নির্দেশ করে, ডিরেক্ট্রিক্স অফ দা কনিক। বুঝছি না বুঝি নাই? তাহলে আমি এখন, যেহেতু প্যারোল স্টেটমেন্ট নাই, সেজন্য ডেল্টা চেক দেওয়ার দরকার নাই, ডেল্টা চেক দিব না, আমি দিব এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখন দেখো, এ বি মাইনাস এইচ স্কোয়ার দেখেই বোঝা যায় এ আর বি এর মান এইচ থেকে অনেক বড়। তাইলে এ আর বি গুণ দিলে কত হবে, 14 গুণ 11। সেটা কি হবে, এইচ স্কোয়ার মানে কত, -2 হোল স্কোয়ার থেকে অনেক। এটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো হলে কি হবে, ইলিপস হবে। বুঝছি না ইলিপস। বুঝি নাই? ওকে, এই সমীকরণে দেখো কে ইলিপস। বড় হবে, এই সমীকরণে এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন জিরো হবে, তার মানে হাইপারবোলা হবে। বুঝছো না বুঝো নাই? বুঝছো? বুঝছো স্যার? এইটাতেও এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করব, এটা বের করে চেক করে কি দেখো। হবে সেটা চেক করব। এখন মজার জিনিস দেখো, এটা চেক করার দরকার নেই, এটা চেক না করে বলতে পারো। যদি দেখো যে ডিরেক্ট সমীকরণ যেটা আছে সেটাকে যদি পূর্ণবর্গ আকারে লেখা যায়, পূর্ণবর্গ, হুম। তাহলে সেটা প্যারাবোলা হবে। মনে থাকে যেন, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত রাশি যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা প্যারাবোলা হবে। শেষ। বুঝছি? জি স্যার, খুব ভালো ঠিক। এ বি মাইনাস এইচ স্কয়ার গ্রেটার দেন জিরো মানে ইলিপস। ইলিপস। ওকে, লেস দেন জিরো মানে হাইপারবোলা। হাইপারবোলা। বুঝছো? এখন হচ্ছে নতুন আর একটা টপিক, ডিরেক্টর সার্কেল।
এটা ইংরেজি বাংলায় বলে নির্দেশক বৃত্ত। এটাকে বাংলায় বলে নির্দেশক বৃত্ত। ওকে, এরা কি জয়েন ডিরেক্টর। করতে পারে না? মাত্র 3 জন হইলো কেন? বিরক্ত হয়ে বাদ দিয়ে দিছে নাকি? না স্যার, না স্যার, বাকিরা কি অনেকে জয়েন করতে পারে না স্যার। আমি নিজেও কেন? কষ্ট করে জয়েন করছি। তো অনেক সময় মানে ঢুকে না স্যার। আমি 5-6 মিনিট ট্রাই করার পরে ঢুকছে। ওমা, আচ্ছা, রেকর্ড ক্লাস থাকবে, ভাগ্য ভালো, নাইলে তো অবস্থা খারাপ ছিল। ওকে, তাহলে ডিরেক্টর সার্কেল কাকে বলে? দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার টেনজেন্ট টু দ্য কনিক। অর্থাৎ কনিকের যে সকল স্পর্শক পরস্পর লম্বভাবে ছেদ করবে সেই বৃত্তটাকে, স্পর্শককে লম্বভাবে ছেদ করবে সেই বৃত্তটাকে বলা হবে ডিরেক্টর সার্কেল। দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ পারপেন্ডিকুলার টেনজেন্ট, অর্থাৎ লম্ব স্পর্শকে যে বৃত্তটা ছেদ করে সেটাকে বলা হয় ডিরেক্টর সার্কেল। ঠিক ডিরেক্টর আছে, সার্কেল। ওকে। জি স্যার। এখন খেয়াল করো, এই প্রশ্নটা খুব স্পেশাল। হুইচ কনিক হ্যাভ এ ডিরেক্টর সার্কেল? এখন দেখো, প্যারাবোলার ডিরেক্টর সার্কেল হওয়ার সুযোগ নাই, কারণ প্যারাবোলা কি? প্যারাবোলা হচ্ছে কেন্দ্র বিহীন কনিক। সেহেতু তার কেন্দ্রই নাই, সে নির্দেশক বৃত্ত কেমনে তৈরি করে? আমার কথা বুঝেছো? তাহলে জি স্যার। এটা হওয়ার সুযোগ নাই। এখানে খালি সার্কেল, সেখানে সার্কেল না, কারণ কেন্দ্রযুক্ত কণিকা ইলিপস এবং হাইপারবোলা না, সেজন্য এটা হবে উত্তর। জি স্যার। ইলিপস। বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার। ওকে, দ্য ডিরেক্টর সার্কেল অফ এ সার্কেল, বৃত্তের জন্য সার্কেল হবে সে নিজেই, ইটসেলফ। জি স্যার। ওকে, ডিরেক্টর সার্কেল অফ এ ইলিপস, ইলিপসের সমীকরণ কি? ইলিপসের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার বাই এস স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তার ডিসকাশন 1। ডিরেক্টর সার্কেলের রেডিয়াস, ডিরেক্টর সার্কেলের রেডিয়াস হচ্ছে এই যে নিচে যারা আছে তাদের যোগ করা, আর কিছুই না। এরপরে রুট করে দে। বুঝছো? বুঝছি স্যার। ওকে, হাইপারবোলার ক্ষেত্রে কি হবে? এটার যে নেগেটিভ, যে বড়, এখানে কে বড়? এ বড়। তাহলে হাইপারবোলার এ ক্ষেত্রে এটা বলো। হলে ডিরেক্টর সার্কেল হবে এ স্কয়ার ইজ গ্রেটার দেন বি স্কয়ার। ওকে, এটা উল্টা লিখছে। ও সরি, সরি, হ্যাঁ আমি ঠিকই বলছি, এ স্কয়ার গ্রেটার দেন বি স্কয়ার। আমি ঠিকই বলছি, কিন্তু দাগাচ্ছে উল্টাটা। এ স্কয়ার বড় হইতে হবে, অর্থাৎ জি স্যার। স্কোয়ারটা বড় নেগেটিভে হয়েছে। পজিটিভ, পজিটিভ যে থাকবে সে বড় হইতে হবে। ওকে, এখন কি বলছে? দ্য ডিরেক্টর সার্কেল ইজ রিলেটেড টু দ্য কনিক বিকজ ইট রিপ্রেজেন্ট লোকাস ইন্টারসেকশন পয়েন্ট অফ পারপেন্ডিকুলার টেনজেন্ট, লম্ব স্পর্শকের সঞ্চারপথ নির্দেশ করে। বুঝছি? ওকে, দ্য ডিরেক্টর জি সার্কেল অফ স্যার। এ প্যারাবোলা, প্যারাবোলার ডিরেক্টর সার্কেল এক্সিস্ট করে না, আমি আগেই বলেছি। স্যার, কারণ কি? কেন্দ্র নাই। ইয়েস, দ্য ডিরেক্টর সার্কেল অফ এ ইলিপস, ইলিপসের ডিরেক্টর সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে থাকে যেন, যা সমীকরণটার কিটা সাজায় লিখলেই হবে। তাহলে এই সমীকরণের ডিরেক্টর সার্কেল কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 y প্লাস square is equal 26, to 9 plus 16। that is 25। বুঝছি? জি স্যার। বুঝছি স্যার। এটার জন্য সেম একই রকম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9, that is 7। মাইনাস দেইনি একটাতেও, ওমা, মাইনাস হবে তো, সবগুলো প্লাস দিয়ে রাখছে, এটা প্লাস, সবগুলো প্লাস কেন? পুরা ডিম। এটা কারেকশন করবা, প্রিন্ট যখন দিবে তখন কারেকশন করবা, একটা মাইনাস হবে, জাস্ট ভিডিও দেখে উপরে আবার কারেকশন। লিখবে আর নিচেটা বিয়োগ করে লিখে দিবে। এই হচ্ছে কাহিনী। রেডিয়াস কেমনে বের করতে হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট, তাহলে 25 প্লাস 9 এর রুট সমান কত? রুট 9 34। For which conic does the director circle coincide with the conic itself? Itself এর জন্য কে?
নিজে নিজেই হলে কত হবে? সার্কেল সার্কেল। হবে। ওকে, সেমি অ্যাক্সিস 8 এবং 6 আছে, তাহলে ডিরেক্টর সার্কেল কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, দ্যাট ইজ স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার। প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 100। ওকে, জি শেষ, স্যার। আমারও শেষ, এখানে 60টা প্রশ্ন আছে। তো আজকে এতটুকুই থাকলো। এই কণিকের আরেকটা শীট দিব আমি আজকে, 2টা শীট দিলাম, কালকে আরেকটা দিব। আর কালকে নতুন টপিক পড়াবো। ঠিক আছে, কালকে না শুক্রবার পড়াবো, কালকে অফ থাকবে। ঠিক আছে, আচ্ছা স্যার। আজকে এখানে আচ্ছা বাদ স্যার। দিয়ে দিলাম, তোমরা দেখে নিবা, আর যেগুলো কারেকশন হবে একটু কারেকশন করে নিবা। ওকে, জি স্যার। ঠিক আছে। নমস্কার স্যার।